নির্বাচনের রোডম্যাপ অনুমোদন বৃহস্পতিবার প্রকাশ। মার্কিন দূতাবাসের প্রতিনিধির সঙ্গে সিএসএর বৈঠক বৃহস্পতিবার। প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দাবি ন্যায্য সমাধান করব আর আন্দোলনের প্রয়োজন নেই জানিয়েছেন ফাউজুল কবির। বেসরকারি খাতে যাচ্ছে নগদ বিনিয়োগকারী, খুঁজছে বাংলাদেশ ব্যাংক। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ঢাবি ক্যাম্পাস, চূড়ান্ত প্রার্থী ১,০৩৫ জন, প্রত্যাহার ৭৩। এবং সিলেটে অদৃশ্য ১৩৭ একরের টিলা, পাথর লুটে হারিয়ে গেছে প্রকৃতি, আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, সাথে আছে আমি তাসলিমা তিথি। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে এসব কথা বলেন সচিব। এদিকে ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি এখানে কাজ করেছিলেন এবং সেই কমিটির যে খসড়া সেটা আমরা গত 30শে জুলাই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা সর্বস্তরে জানিয়েছি এবং বলেছিলাম যে আমরা যে সীমানাটা নির্ধারণ করেছি এটা খসড়া, এবং আপনাদের যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সেটা আমাদের যেন 10ই আগস্ট পর্যন্ত এই সময়সীমার মধ্যে আমাদের কাছে তারা তাদের দাবি, আপত্তি, সুপারিশ, পরামর্শ ইত্যাদি যেন দেন। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে ন্যায্য সমাধান করা হবে বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটির সভাপতি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। ফাউজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। ৩ দফা দাবিতে দুদিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। 18টি হলে 13টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ জানিয়েছেন ১,১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে মঙ্গলবার ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট চৌধুরী ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে জানান, এবার ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ করা হবে আগামী 9 সেপ্টেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আগামী 15 সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে এই তথ্য জানানো হয়। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়। মঙ্গলবার বিকেল 4:30টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, মনোনয়নপত্র সংগ্রহের সময় 26 আগস্ট থেকে বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভোটের তারিখ পেছানো, ভোট কেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর, ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো।
সেল তৈরি করেছি আজকের মিটিংয়ে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মালিকানা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। এজন্য নতুন বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সম্মেলনে তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025 দ্য ইন্টারসেকশন অফ ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি শীর্ষক সম্মেলন আয়োজন করে মাস্টার কার্ড ও ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, পোস্ট অফিসের পক্ষে নগদ পরিচালনা করা সম্ভব নয়, তাই আমরা চাই প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক। এর মধ্যে নতুন বিনিয়োগকারী খোঁজার কাজ চলছে। আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে বেসরকারি খাতে নগদ হস্তান্তর করা যাবে। Mr. Noodles, amazing taste. সিলেটের কোম্পানিগঞ্জের চিকাডোহরে এক সময় মহিমায় ভরা শাহ আরিফিন টিলা আজ আর নেই। রাতের আধারে ট্রাকার অস্ত্রের পাহারায় টিলা উজাড় করে লাল পাথর লুটে নিয়েছে প্রভাবশালী মহর। পাহাড় গিলে খাওয়া এ ভয়াবহ লুটে হারিয়ে গেছে প্রকৃতি, আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী। তুষার ইসলামের রিপোর্টে বিস্তারিত। সিলেটের কোম্পানিগঞ্জের চিকাডহর গ্রামে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল শাহ আরিফিন টিলা। লাল মাটি আর লাল পাথরের সৌন্দর্যে ভরপুর টিলা থেকে দেখা যেত ভারতের মেঘালয়ের পাহাড়। আজ সেখানে কিছুই নেই। সেই টিলা মাটির নিচে মিলিয়ে গেছে, তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পুকুর। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হয় অদ্ভুত এক লুটের অভিযান। রাতের আধারেই শ ট্রাক প্রবেশ করত গ্রামে। গর্জন করা ক্রাশার মেশিন আর অস্ত্রধারী পাহারায় অচেনা মানুষদের আনাগোনা যেন কোনো সিনেমার দৃশ্য। ধীরে ধীরে পুরো টিলা কেটে সরিয়ে নেওয়া হয় বাজারে। সবচেয়ে চাহিদা সম্পন্ন লাল পাথর ছিল এখানে। এখন চিকাডহরে গেলে বাতাসে ভেসে ওঠে অদ্ভুত এক আতঙ্ক। অপরিচিত কারো মুখ দেখলেই গ্রামবাসীর চোখে সন্দেহ। তারা ফিসফিসিয়ে জানতে চায় প্রশাসন নাকি মিডিয়ার লোক। কথার পরিবর্তে সতর্ক সংকেত বিনিময় যেন এখানকার নিয়ম। সাংবাদিক পরিচয় গোপন করেও কেউ সোজা সাপটা কথা বলতে রাজি নয়। অনুসন্ধানে জানা গেছে এই লুট চক্রের পেছনে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক মহল। আওয়ামী লীগ আর বিএনপির 2 শিবিরের নেতাকর্মীরাই সময় ভেদে এই দখলযজ্ঞ চালিয়েছে। অভিযোগ আছে কমিশনের ভাগ নিয়ে দীর্ঘদিন নীরব ছিল প্রশাসনও। পুলিশের নম্বরে ফোন করলে সাড়া মেলে না, আর কল ধরেন না ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রামবাসীর ভাষায় অস্ত্রের মুখে উচ্ছেদ করা হয়েছে নিরীহ পরিবারগুলোকে। এই টিলা লুটের হোতা হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদের নাম উঠে এসেছে বারবার। স্থানীয়ভাবে পরিচিত একাধিক ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এর সঙ্গে জড়িত, কিন্তু মামলায় তাদের অধিকাংশের নাম নেই। পরিবেশ অধিদপ্তর বলছে তড়িঘড়ি করে মামলা করতে গেলে মূল হোতারা বাদ পড়তে পারে। আজ শাহ আরিফিন টিলা নেই। প্রকৃতির এই অপূরণীয় ক্ষতির পেছনে কারা দাঁড়িয়ে, সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সিলেটের মানুষের মনে। গ্রামবাসী জানে লাল টিলার পাথর কেড়ে নিয়েছে কেবল পাহাড়ি নয়, কেড়ে নিয়েছে তাদের স্বপ্ন। তুষার ইসলাম, জাগো নিউজ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। আজ থেকে অনেক ভারতীয় পণ্যের উপর 50% মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পোশাক, রত্ন ও গহনা, জুতা, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের উপর মোট 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের সমতুল্য। তবে ফার্মাসিউটিক্যালস এবং কম্পিউটার চিপের মতো পৃথকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন খাতগুলোর জন্য শুল্ক ছাড় এখনও অব্যাহত রয়েছে। চলতি বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক হার আরোপ করেছিলেন। পরে তা আরও বাড়ানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অনুপযুক্ত, উস্কানিমূলক ও অযৌক্তিক বলে উল্লেখ করছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 30 জন নিহত হয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে। জম্মুর কাটরায় হিন্দু তীর্থক্ষেত্র বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে ভূমিধস আঘাত হানার পর সেখানে তীর্থযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে আতখোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের পাশে ওই ভূমিধসের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় 3 জনের মৃত্যু হয়েছে। জম্মুতে গেল 4 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রায় সব নদীতেই বিপদ সংকেতের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, যোগাযোগের ব্যাপক সমস্যার মধ্যেই কাজ করতে হচ্ছে তার প্রশাসনকে। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তিনি বা তার মন্ত্রিসভার সদস্যরা সেখানে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছেন এই মুখ্যমন্ত্রী। জানাবো খেলার খবর। 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবর মাসে 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সূচি অনুযায়ী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 10 অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং 14 অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে। আগামী মাসে নিজেদের শেষ 2 বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করায় এসব ম্যাচের পাশাপাশি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে মূল আসরের জন্য দলকে শানিত করে ব্রাজিলের লক্ষ্য। সিবিএফ এর জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো জানান, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে প্রীতি ম্যাচের পর নভেম্বর মাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এবং 2026 সালের মার্চ ও জুনে শীর্ষ ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনের রোডম্যাপ অনুমোদন বৃহস্পতিবার প্রকাশ। মার্কিন দূতাবাসের প্রতিনিধির সঙ্গে সিইসির বৈঠক বৃহস্পতিবার। প্রকৌশল শিক্ষার্থীদের 3 দাবি ন্যায্য সমাধান করব আর আন্দোলনের প্রয়োজন নেই, জানিয়েছেন ফাউজুল কবির। বেসরকারি খাতে যাচ্ছে নগদ, বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ঢাবি ক্যাম্পাস, চূড়ান্ত প্রার্থী 1035 জন, প্রত্যাহার 73। এবং সিলেটে অদৃশ্য 137 একরের টিলা, পাথর লুটে হারিয়ে গেছে প্রকৃতি, আতঙ্কে দিন কাটাচ্ছে গ্রামবাসী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।